মৃতের নম্বর। রাত 2টো। অমল দেখল তার ফোনে একটা ভিডিও কল আসছে। কলার আইডিতে কোনো নম্বর নেই, শুধু লেখা তুমি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো স্ক্রিনে যে প্রোফাইল ছবিটা দেখা যাচ্ছে সেটা অমলের নিজের ছবি, কিন্তু ছবিটা অমলের ঘরের ভেতরেই তোলা, আর সে এখন ঠিক যে পোশাকে বসে আছে ছবিটাতেও ঠিক সেই পোশাক। অমল ভয়ে ভয়ে কলটা রিসিভ করল। ফোনের ওপাশে অন্ধকার। হঠাৎ স্ক্রিনে একটা দৃশ্য ফুটে উঠল। অমল দেখল সে নিজে তার খাটে বসে ফোনটা ধরে আছে। ঠিক এই মুহূর্তে সে যা করছে এটা কোনো আয়না নয়, কারণ ফোনের ক্যামেরাটা রাখা হয়েছে অমলের ঠিক পেছনে, জানলার বাইরে থেকে। অমল আতকে উঠে পেছনে ফিরল। জানলা বন্ধ, বাইরে কেউ নেই, কিন্তু ফোনের স্ক্রিনে সে দেখল জানলার কাঁচটা ধীরে ধীরে গলতে শুরু করেছে, আর একটা কুচকুচে কালো হাত ভেতর দিকে ঢুকছে। বাস্তবে ঘরটা একদম নিস্তব্ধ, জানলাটাও ঠিকঠাক আছে, কিন্তু ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে সেই হাতটা এখন অমলের ঘাড়ের একদম কাছে। ফোনের ভেতর থেকে একটা খসখসে আওয়াজ এলো, পেছনে তাকিও না অমল, তোমার চোখ দুটো সামনে স্থির রাখো, আমি ফোনের ভেতরে নেই, আমি তোমার চোখের মনির ভেতরে ঢুকে পড়েছি। অমল দেখল ফোনের স্ক্রিনে তার নিজের প্রতিবিম্বের চোখ দুটো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। সে নিজের চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু পারল না। কে যেন তার চোখের পাতা দুটো অদৃশ্য সুতো দিয়ে উপরের দিকে টেনে ধরে রেখেছে। হঠাৎ ফোনের স্ক্রিনটা ফেটে গেল, আর সেই ভাঙা কাঁচের ভেতর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করল। অমল অনুভব করল তার নিজের মুখটা এখন ফোনের স্ক্রিনের মতো ফেটে চৌচির বেয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না, বেরোলো শুধু রাশি রাশি ভাঙা কাঁচ। পরদিন সকালে পুলিশ এসে দেখল ঘরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, শুধু অমলের ফোনটা তার হাতের মুঠোয় ধরা। ফোনের স্ক্রিনটা অক্ষত, কিন্তু স্ক্রিনের ভেতরে অমলের একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে সে যন্ত্রণায় কুঁকড়ে আছে, আর তার চোখের জায়গায় দুটো কালো গর্ত। অমল যখন মেঝেতে নিথর হয়ে পড়েছিল, ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে এলো। ফোনের ভাঙা স্ক্রিন থেকে আসা সেই রক্ত মেশানো কাঁচগুলো মেঝের ওপর আপনা আপনি নড়তে শুরু করল। সেগুলো যেন কোনো অদৃশ্য চৌম্বক শক্তিতে আকৃষ্ট হয়ে অমলের নিথর দেহের চারপাশ দিয়ে একটা নিখুঁত বৃত্ত তৈরি করল। হঠাৎ ঘরের কোণের সেই পুরনো আলমারিটার দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। আলমারির অন্ধকার থেকে অমলের হুবহু দেখতে একটা অবয়ব বেরিয়ে এলো, কিন্তু তার কোনো ত্বক নেই, শুধু কাঁচা মাংস আর শিরার উপর দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। সেই রক্তমাংসের শরীরটা ধীর পায়ে এগিয়ে এসে অমলের নিথর দেহটার উপর ঝুঁকে পড়ল। সে তার লম্বা আঙুল দিয়ে অমলের ঠান্ডা কপালে স্পর্শ করল। সাথে সাথে এক অদ্ভুত রূপান্তর শুরু হলো। অমলের সমস্ত চামড়া, লোম আর রং সেই রক্তমাংসের অবয়বটার শরীরে লেপ্টে যেতে লাগল। মিনিট খানেকের মধ্যে মেঝেতে পড়ে রইল কেবল এক স্তূপ হাড় আর মাংসের দলা, আর তার পাশে দাঁড়িয়ে থাকল একদম জ্যান্ত আসল অমল, অন্তত দেখতে ঠিক অমলের মতোই। সে এবার ফোনের ভাঙা স্ক্রিনটার দিকে তাকিয়ে একটা হিম শীতল হাসি হাসল। ফোনটা কুড়িয়ে নিয়ে সে ডায়াল লিস্টে গিয়ে অমলের মায়ের নম্বরে কল করল। ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে মা বললেন, অমল, এত রাতে ফোন করলি যে বাবা, শরীর ঠিক আছে তো? নতুন অমল জানলার বাইরে নিঝুম রাতের দিকে তাকিয়ে একদম স্বাভাবিক গলায় উত্তর দিল, সব ঠিক আছে মা, শুধু শরীরটা একটু ভারী লাগছিল, তাই খোলসটা বদলে নিলাম। আমি আসছি তোমাদের কাছে সারা জীবনের জন্য। ফোনের ওপাশে এক মুহূর্তের স্তব্ধতা, তারপর একটা অমানুষিক তীক্ষ্ণ কান্নার শব্দে ফোনের লাইনটা কেটে গেল। জানলার বাইরে তখন একটা প্যাঁচা ডেকে উঠল, আর অমলের ঘর থেকে পচা মাংসের একটা উৎকট গন্ধ ধীরে ধীরে সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। সেই রাতেই অমলের ফ্ল্যাটের সবকটা আয়না একসাথে চুরমার হয়ে ভেঙে পড়ল, যেন তারা আর এই নতুন অমলকে প্রতিফলিত করতে রাজি নয়। মৃতের নম্বর। অমলের মা যখন ফোনের ওপাশে সেই তীক্ষ্ণ আর্তনাদ শুনে নিথর হয়ে গিয়েছিলেন, ঠিক তখনই অমলের ফ্ল্যাটের সেই নতুন অমল ঘর থেকে বেরিয়ে এলো। তার হাঁটাচলায় কোনো শব্দ নেই, যেন সে মাটির ওপর দিয়ে ভেসে চলেছে। লিফটের আয়নায় নিজের নতুন মুখটা একবার দেখতে চেষ্টা করলে সে তার সামনে আসতেই আয়নাটা মড়মড় করে ফেটে কয়েক হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে অমলের গ্রামের বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটল। অমলের মা কলতলায় জল নিতে গিয়ে দেখলেন কুয়োর জলটা কুচকুচে কালো হয়ে গেছে,
আর সেই জলের ওপর ভেসে উঠছে ছোট ছোট কাঁচের টুকরো। ভয়ে কুকড়ে গিয়ে যখন তিনি ঘরে ঢুকলেন, দেখলেন ড্রয়িং রুমের সোফায় অমল বসে আছে। তার পরনে সেই একই পোশাক, মুখে সেই চিরচেনা হাসি। মা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, অমল, তুই কখন এলি? আর রাতে ফোনে ওসব কি বলছিলি? অমল কোনো উত্তর দিল না। সে শুধু তার মায়ের দিকে তাকিয়ে নিজের পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিনটা অন করতেই দেখা গেল সেখানে কোনো নম্বর নেই, শুধু লেখা মা। অমল ফোনটা মায়ের হাতে দিয়ে ফিসফিস করে বলল, দেখো তো মা, ফোনের ভেতরে কে বসে আছে? মা অনিচ্ছা সত্ত্বেও স্ক্রিনের দিকে তাকালেন। তিনি দেখলেন গ্লাসের ওপাশে অমল নয়, তিনি নিজে বসে আছেন, কিন্তু সেই প্রতিবিম্বের চোখ দুটো সাদা, আর তার পেছনে দাঁড়িয়ে আছে চামড়াবিহীন সেই রক্তমাংসের অবয়বটা। মুহূর্তের মধ্যে অমলের মায়ের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। তিনি অনুভব করলেন তার শরীরের চামড়াগুলো আলগা হয়ে যাচ্ছে, যেন কেউ ভেতর থেকে সেগুলো টেনে ছিঁড়ে নিতে চাইছে। অমল তার মায়ের কপালে হাত রেখে শান্ত গলায় বলল, পুরানো খোলস দিয়ে বেশিক্ষণ থাকা যায় না মা, এবার তোমার পালা। বিকেলের দিকে প্রতিবেশীরা দেখল অমল আর তার মা দুজনেই হাসি মুখে বারান্দায় বসে চা খাচ্ছেন। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও রোদ পড়তেই দেখা গেল মাটিতে তাদের কোনো ছায়া পড়ছে না। আর সেই নিস্তব্ধ গ্রামে একের পর এক ফোন বাজতে শুরু করল। কলার আইডিতে কারো নম্বর নেই, শুধু লেখা তুমি। পরিত্যক্ত সেই ফ্ল্যাটে অমলের আসল দেহটার হাড়গুলো তখন ধুলোয় মিশে যাচ্ছে, আর চার্জহীন ফোনের মরা স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠেছে, পরবর্তী গ্রাহক তৈরি থাকুন। গ্রামের সেই শান্ত বিকেলে যখন একের পর এক ফোন বাজতে শুরু করল, তখন বাতাস যেন ভারী হয়ে এলো এক অশুভ সংকেতে। পাড়ার মোড়ে বসে থাকা চা বিক্রেতা হারু কাকা থেকে শুরু করে স্কুল ফেরত কিশোরী, সবার পকেটে বা হাতের মুঠোয় থাকা যন্ত্রগুলো একই সাথে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সেই অভিশপ্ত শব্দ, তুমি। অমল আর তার মা বারান্দা থেকে স্থির দৃষ্টিতে গ্রামটার দিকে তাকিয়ে রইলেন। তাদের মুখে এক যান্ত্রিক হাসি, কিন্তু চোখের মণি দুটো কুচকুচে কালো, সেখানে কোনো প্রাণের স্পন্দন নেই। হঠাৎ পুরো গ্রামের নিস্তব্ধতা ভেঙে চৌচির হয়ে গেল কাঁচ ভাঙার শব্দে। প্রতিটি বাড়িতে যেখানেই আয়না বা কাঁচের আসবাব ছিল, সব একসাথে চুরমার হতে শুরু করল। সেই ভাঙা কাঁচের টুকরোগুলো বাতাসের কোনো এক অদৃশ্য ঘূর্ণিতে উড়ে গিয়ে মানুষের শরীরের ওপর বৃষ্টির মতো বিঁধতে লাগল। যাদের ফোনে কল এসেছিল তারা কলটা রিসিভ করতেই শুনতে পেল নিজেদেরই গলার ঘর, কিন্তু সেটা অনেক দূর থেকে আসা কোনো গভীর খাদের প্রতিধ্বনির মতো। ওপাশ থেকে সেই কণ্ঠস্বর বলছে, কি আমি ভেতরে আসব? উত্তর দেওয়ার আগেই ফোনের স্ক্রিনগুলো গলে গিয়ে কালো ধোঁয়ার মতো ঢুকে পড়ল মানুষের চোখের মণি দিয়ে। সেই গ্রামের পড়ন্ত বিকেলে আর্তনাদের বদলে শোনা যেতে লাগল এক অমানসিক হাড় মড়মড় করার শব্দ। মানুষের চামড়াগুলো সাপের খোলসের মতো খসে পড়ছে, আর সেই খোলসের নিচ ফেতে বেরিয়ে আসছে লাল টকটকে রক্তমাংসের অবয়ব। সূর্য যখন দিগন্তে ডুবে গেল, গ্রামটা তখন এক শ্মশানের মতো শান্ত। কিন্তু একটু পরেই সেই নিস্তব্ধতা ভেঙে সারিবদ্ধভাবে কয়েকশো মানুষ বা মানুষের মতো দেখতে কিছু প্রাণী রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। সবার প্রথমে অমল আর তার মা। তারা কোনো গন্তব্যের দিকে নয়, বরং ধীর পায়ে এগিয়ে চলেছে পাশের বড় শহরের দিকে। তাদের হাতে থাকা ফোনগুলোর স্ক্রিন এখন উজ্জ্বল হয়ে উঠে জ্বলে উঠেছে। সেখানে লক্ষ লক্ষ কন্ট্যাক্ট নম্বর নিজে থেকেই স্ক্রোল হচ্ছে। গ্রামের সীমানায় ঢোকার মুখে যে বড় সাইনবোর্ডটা ছিল, সেখানে একটা কালো ছায়া যেন অদৃশ্য কালিতে লিখে দিয়ে গেল, যোগাযোগ বিচ্ছিন্ন করার সময় শেষ, এবার সংযোগ স্থাপনের পালা। শহরের প্রথম স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে অমল তার ফোনের শেষ নম্বরটা ডায়াল করল। ফোনের ওপাশে ভেসে এলো এক যান্ত্রিক নারী কণ্ঠ, আপনার কলটি এখন অপেক্ষমান। অমল আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পুরো পৃথিবীটাই এখন একটা বড় আয়না, মা, আর আমরা এখন সেই আয়নার মালিক। অন্ধকারে মিলিয়ে গেল তাদের অবয়ব, শুধু পড়ে রইল অসংখ্য ভাঙা ফোন আর রাশি রাশি মানুষের খোলস, যা বাতাসের ঝাপটায় ধুলোর মতো উড়ে যাচ্ছে এক অজানা ভবিষ্যতের দিকে। আজকের গল্পটি এই অবধি। এই রকম আরও গল্প শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরে আসব রবিবার রাত ৯টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে।